আপনাদের সকলকে পাখোয়াজি বা খোয়াজি স্বাগত। আপনাদের সঙ্গে আমি তুষার সিংহ। উঠলে ভাই সঙ্গে থাকুন, যথা ইচ্ছে তথা যায়। শুনতে থাকুন। পকেটে মাত্র 42 টাকা আর ব্যাগে ক্যামেরা। শীতবস্ত্রের বালাই নেই, গায়ে একটা সুতির ফুল হাতা জামা। বাবুঘাটের ট্রানজিট ক্যাম্পে এক নগ্ন বাবার ভৈরবী বোঝাচ্ছিল কেন তারা প্রতি বছর গঙ্গাসাগরে যায়। স্কন্দ পুরাণে নাকি আছে, লভতে পুরুষ সর্বং স্নাতা সাগর সঙ্গমে, মানে মানব সকল তীর্থ দর্শন, দান, তপস্যা, দেব পূজা, যজ্ঞাদিতে যে ফল লাভ করেন তা একমাত্র গঙ্গাসাগর সঙ্গমে স্নান করলে লাভ হয়। আমি ফল টল কিছুই বুঝি না, ধর্মপাল মানুষের আত্মার সন্ধানী আমার অভিপ্রায়। আর গাঁজাবর্তী শেয়ার কলকেতে মাগনায় টান মেরে খানি সুখ অনুভূতি অর্জন উদ্দেশ্য। ক্যামেরা গুটিয়ে ভৈরবী সঙ্গ করছি দেখতে পেয়ে পাবলিক হেলথ ডিপার্টমেন্টের এক কর্তা ছবি টবি কিছু হলো কিনা জিজ্ঞেস করায় হতাশ কণ্ঠে জানালাম, শিবির তো ফাঁকা, বড্ড দেরি করে ফেলেছি এবার। আমার কথা শেষ হতে না হতেই উনি বললেন, তাহলে চলে যান গঙ্গাসাগরে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। মনে পড়ল আকস্মিকতাই সব সৃষ্টির আদি কথা। আমি কেমন যেন রোবটের মতো বলে দিলাম, ওকে, আপনি ব্যবস্থা করুন। মাথার মধ্যে সে বয়সে ঘুম পোকারা দাপিয়ে খেলছে। আগায়ও যাচ্ছি না, পিছিয়েও হচ্ছি না। নিয়তির সঙ্গে, ভবিতব্যের সঙ্গে, মায়ের সভ্যতার সঙ্গেও সংঘাত চলছে। কমপ্লিটলি একটা হচপচ অবস্থা। রবীন্দ্রনাথ পাগলদের রকম পেয়ে করেছিলেন ওভারজিনিয়াস, শীতগ্রস্ত, অর্ধ উন্মাদ, উন্মাদ, বদ্ধ উন্মাদ, শিয়ানা পাগল, সাজা উন্মাদ। আমি যে ঠিক কোন গর্তে পড়ি সেটা আমি নিজেও জানতাম না। কি এক টানে শুধু অকুলে ভাসিয়া যেতে চাই। তো সেদিনও শেষ পর্যন্ত সত্যি ভেসে পড়েছিল। সন্ধে হয়ে গেল লট নম্বর 8-এ পৌঁছতে। সেখানে তখন লোকে লোকারণ্য। সেখান থেকে অন্ধকার মুড়িগঙ্গা নদী পেরিয়ে কচুবেরিয়া, তারপরেও প্রায় 30 কিলোমিটার ঠেঙিয়ে যাওয়ার পর গঙ্গাসাগর। ঘড়িতে প্রায় রাত 9:30। প্রবাদ আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর গঙ্গাসাগর মানেই গঙ্গা আর বঙ্গোপসাগরের মিলনস্থল। এখানে কপিল দেবের মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর মধ্য জানুয়ারির এই সময়টায় মকর সংক্রান্তি উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। লোকগাথা অনুযায়ী সবর রাজার অশ্বমেধ যজ্ঞের ঘোরার কারণে কপিল মুনির কোঠাগ্নিতে রাজার সন্তানেরা ভস্মীভূত হয়। পরে সগরের পুত্র ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে এসে সগর পুত্রদের ভস্মাবশেষ ধুয়ে ফেলেন এবং তাদের আত্মাকে মুক্ত করে দেন। এই লোকগাথাটির আড়ালে আসল কথাটি হলো গঙ্গার অবস্থান। হিন্দু বিশ্বাস মতে যেখানে গঙ্গা সেখানে পুণ্য। আর গঙ্গাসাগর তো মহাসঙ্গমস্থল। গোটা ভারত পুণ্য অর্জনের মোহে হাজির। এদিকে আমার কোনো কিছুরই সংস্থান নেই। রাত কাটাবো কোথায়? রাত কাটানোর ব্যাপারটা চিন্তায় ফেলল। বুঝলুম বিপদে পড়েছি। বিপদে মোরে রক্ষা করো ইনহে মোর প্রার্থনা। জীবনের মধ্যগগন তখনও পেরোননি। 45-এর কবি এরকম কথা লিখতেই পারে। মৃত্যুর অল্প কয়েকদিন আগে
27শে জুলাই 1961 প্রথম দিনের সূর্যর স্মৃতিলেখন দেবার কিছু পরে রানীচন্দ্রের কাছে রবীন্দ্রনাথ শুনতে চাইলেন তার পুরনো একটা লেখা। বললেন, সেই কবিতাটা একবার বলতো, একবার কাছে বসে শুনি। বিপদে মোরে রক্ষা করো। চিঠি থেকে সেদিন শোনাতে পারেননি রানীচন্দ্র। এমনকি অনিলচন্দ্র, অমিতা ঠাকুরও কয়েক লাইনের পর থেমে যান। শেষ পর্যন্ত গীতাঞ্জলি এনে পড়া হয়েছিল গানটি। শঙ্খ ঘোষ লিখছেন, অপ্রস্তুত সকলে ফিরে যাবার পর রানীচন্দ্রকে এদিন বলেছিলেন রবীন্দ্রনাথ, এইসব কবিতাগুলি মুখস্থ করে রেখে দিই, এগুলো মন্ত্রের মতন। ঠিকই, আমি মন্ত্রের মতনই মনে করার চেষ্টা করি, কিন্তু আমার মতো এলেবেলে লোকেরা বিপদে বিপাকে পড়লেই সবার আগে বলে, ঠাকুর আমায় রক্ষা করো। তাই রাত প্রায় 9:30 গঙ্গাসাগরে ল্যান্ড করে ঠান্ডার বহর মেপে আমিও সেদিন বলেছিলাম, ঠাকুর আমায় রক্ষা করো। যদিও ঠাকুরটিকে সে সম্বন্ধে নির্দিষ্ট করে কোনো ধারণা সেদিনও ছিল না, আজও নেই। তবে বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বলার মতো সাহস, শক্তি আজও অর্জন করে উঠতে পারি। নিয়ত প্রতিকূল মালার বিরুদ্ধে হাঁটাই আমার জীবন। সে হাঁটায় বিপদে বিপাকে বিপর্যয় ঘায়েল হয়ে চলেছে বারবার। প্রতিবারেই প্রার্থনা করেছি, আমারে তুমি করিবে ত্রাণ। সে সঙ্গে এই প্রার্থনাও করেছি, তরিতে পারি সকতে যেন রয়। এই বিশ্বাসে ভরসা রেখে বহু বিপদের মতো সেদিনটাও পার করেছিলাম। কত বড় মেলায় পুলিশ এবং স্বেচ্ছাসেবীদের সাহায্যে ওই হিহি শীতের অত রাত্রে বিস্তর খানাতল্লাচির পর আমার এক বন্ধু পূর্ত বিভাগে কর্মরত দাদাকে খুঁজে বের করে ঘটনার বৃত্তান্ত বলল। শুনে উনি তো চমকে অস্থির। খানিক ধাতস্থ হওয়ার পর পাশের একটা খালি ক্যাম্পে রাত কাটানোর ব্যবস্থা করে দিলেন। আমি বডি ফেলার জায়গা পেয়ে যখন স্বস্তি বোধ করছি, মিস্টার রায়ের কপালে তখন চিন্তার গভীর ছাপ। সামান্য একটা শার্টে সাগরের হিমশীতল ঠান্ডার মোকাবিলা কিভাবে করব তিনি ভাবছেন। এদিকে কাঁথা কম্বল একটা এক্সট্রাও কারো কাছে নেই যে চেয়ে এনে দেবেন। আমার জন্য অত ভাববেন না বলে ওনাকে বিদায় করে সবে বসেছি, দেখি একটা চাদর নিয়ে হাজির। কিন্তু সে চাদরে কি শীত যায়? রাত 1:30 নাগাদ কাঁপুনির চোটে ঘুম ভেঙে গেল। প্রচন্ড কাঁপুনি। সাহায্যের জন্য কারোকে ডাকার মতো অবস্থায় নেই, উপায়ও নেই। উঠে বসতেও পারছি না। মনে মনে যখন ভাবছি এই বুঝি প্রাণবায়ু বেরিয়ে গেল, প্রাণপণে ঠাকুরকে ডাকছি আর প্রার্থনা করছি, বিপদে মোরে রক্ষা করো। মনে মনে খবরের কাগজের পরের দিনের কপির খসড়াও ভাঁজছি, গঙ্গাসাগরে ঠান্ডার বুড়ি। ঠিক সেই সময় মাথায় বিদ্যুতের মতো খেতে গেল একটা প্রাণায়ামের কথা। জোরে নিঃশ্বাস নিয়ে যতক্ষণ সম্ভব আটকে রাখার পর খুব আস্তে আস্তে ছাড়া। যোগায় এই বিশেষ প্রাণায়ামটির নাম শহীদ। শুরু করলাম। কতক্ষণ করেছিলাম জানি না। যখন ঘুম ভাঙলো, দেখি হোগলার ফাঁক ফোকর বলে সকালবেলার নরম রোদ্দুর ছড়িয়ে পড়েছে সর্বাঙ্গে। বেঁচে আছি বলে বিশ্বাসই হচ্ছিল না। তরিতে পারি সকতে যেন রয়, এ প্রার্থনা বিফলে যায়নি বুঝলুম। বেঁচে থাকার আনন্দেই কিনা জানি না, তারপর সারাটা দিন শুধু টই টই করে ঘুরে কেটেছিল। আমি তো পুনর্জনের জন্য যাইনি, অখণ্ড ভারতবর্ষকে সেলুলয়েডে ধরে রাখবো বলেই যাওয়া।
সে কাজটি নির্বিঘ্নে হওয়ায় মনের মধ্যে তখন অপার শান্তি। প্রায় ৩৩ বছর বাদে শীতের এই গপ্প বলতে বসে বেশ বুঝতে পারছি এখন উঠলে বাড়িতে যথা ইচ্ছে তথা যাইয়ের উপায় নেই। মকর সংক্রান্তি বলতে এই গঙ্গাসাগরে আর যেতে পারবো কিনা তাও জানি না। স্মৃতি নিয়ে শুধু বেঁচে থাকা আর গল্প শুনিয়ে স্মৃতিকে ছাড়িয়ে নেওয়া, তাতেই আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। এরকম গল্প শুনতে ভালো লাগলে পেজটি অবশ্যই লাইক ও শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালোবাসায় কি না হয়।